আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি। আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায়, এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের? না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা। হ্যাঁ, হতে পারে কারো কারো এজেন্ডা ছিল, কেউ কেউ হুজুগে কাজটা করেছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম। এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পড়া ছিল। আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুইজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন উনাদেরকে সামনে ঠেলে দিই, আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোল্ট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকি কি দেখি জানেন? আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি। আমি তখন বাথরুম থেকে তাড়াহুড়ো করে আমরা বের হয়ে আমরা আবার সেলে চলে যাই। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। তারা বলে তোদেরকে আজকে খাইতে দিব না, আমরা আজকে ফিল্ড মেসে রান্না করবো, আজকে খাবো, তোরা দেখবি। নিরপরাধ, নিরীহ নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল, আমরা ছিলাম। সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে, আমিও সেই প্রশ্নটাই দিয়ে যাব। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি। আমরা এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে? আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। যে আমার চেয়ে আরো অনেক কষ্টে আছে, যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে, তারা এখন ভিকটিম। কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না, আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না, তাই? আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো। আমি শুধু একটা কথা বলবো, লাশগুলো যখন বের হচ্ছিল, ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল, বুড়িগঙ্গায় ভেসে আসতেছিল, আমার বাবার লাশ তখনও পাওয়া যায় নাই। আমার বাবার লাশ যখন পাওয়া যায় 32 জনের একটা বড় গণকবরে, তার আগ পর্যন্ত বিডিআর এর যে গেটটা, তার সামনে আমি একটা 2 লিটারের বোতল ছিল আমার কাছে। ওখানে যারা সাংবাদিক ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তাদের থেকে আমি বোতলের মুখা নিয়ে এইটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে। আমি বলছিলাম যে আঙ্কেল, 2 দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা, তিনি মনে হয় কোনো কিছু খান নাই, তিনি মনে হয় পানি খান নাই। এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না, যে আমার বাবা পানি না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকা আছে। কারণ আমি ভিতরে আঙ্কেলদেরকে দেখছিলাম, উনাদেরকে অনেক মারধর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার চিন্তার মধ্যে, যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে। আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য। এর চাইতে খারাপ পরিণতি আমার চিন্তার মধ্যেও ছিল না। গত 16 বছর ধরে আমি বুকে এই পাথর বেঁধে আমি চলছি, যে ব্যস্ততা ছিল আমার বাবার সাথে শেষ, আমি বসে ভাতটাও খাইতে পারি নাই। আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল, এবং তারপর তাকে গণকবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল। সে যেই হাসপাতালে কাজ করতো সেই হাসপাতালের পিছনে।